গল্প এক অবেলায় তুমি এলে, পর্ব ৭। কলমে তাসনিম তালুকদার, বুশরা। সেদিন সেই তিক্ত ঘটনার পর কেটে গেছে সম্পূর্ণ ৩টি দিন। সময়ের হিসেব অনুযায়ী দিনগুলো খুব দীর্ঘ না হলেও তিতলির কাছে প্রতিটি মুহূর্ত যেন ছিল অসহনীয় এক যন্ত্রণার নাম। এই ৩ দিনে আহিয়ান একবারের জন্য তার সঙ্গে কথা বলেনি, এমনকি চোখে তুলে তাকানো পর্যন্ত প্রয়োজন মনে করেনি। কলেজের ব্যস্ত করিডর, ক্লাসরুম কিংবা প্রাঙ্গণের যেখানেই তিতলি আহিয়ানকে দেখেছে, সেখানেই লোকটি পেয়েছে ভীষণ নিরুক্তি, অচেনা এবং দূরবর্তী। প্রথম দিন তিতলির মনে প্রবল অভিমান ছিল। সে মনে করছিল ভুলটা একা তার নয়। কিন্তু ধীরে ধীরে নিজের আচরণের কথা স্মরণ করে তার অন্তরে অনুশোচনার তীব্র স্রোত বয়ে যেতে লাগলো। ছেলেটিকে যে সে রাগের বশে অপমান করেছিল, তারপর নিজের ভুল বুঝতে পেরে ছেলেটির কাছে নিজেই ক্ষমা চেয়েছে। হয়তো একটু ধৈর্য ধরলে বিষয়টি অন্যরকম হতে পারত, কিন্তু মুহূর্তেই উত্তেজনায় মানুষ অনেক সময় এমন কিছু করে ফেলে যার অনুশোচনা তাকে দীর্ঘকাল তাড়িয়ে বেড়ায়। এইসব ভাবতে ভাবতেই তিতলির হৃদয় অকারণে ভারী হয়ে উঠছিল। লোকটা তো সেদিন তাকে কত যত্ন করে ঘুরতে নিয়ে গিয়েছিল, কত শান্ত কণ্ঠে বুঝিয়েছিল, কতটা ধৈর্য নিয়ে তার অবুঝ আচরণ সহ্য করেছিল। অথচ সেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই উপলব্ধি যেন তিতলির বুকের ভিতরে অপরাধের এক নিঃশব্দ ঝড় তুলছিল। কলেজের দীর্ঘ করিডোর দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল তিতলি। আজ তার পাশে সাথীও নেই। নিঃসঙ্গতা মানুষকে যেমন ভাবুক করে তোলে, তেমনি সাহসী করে দেয়। ঠিক তখনই দূর থেকে আহিয়ানকে আসতে দেখলে সে, লোকটা স্বভাবসুলভ গাম্ভীর্য ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধন করে হাঁটছিল, যেন চারপাশে কোনো কিছুরই প্রতি তার বিন্দুমাত্র মনোযোগ নেই। তিতলির বুকের ভিতরটা কেঁপে উঠল, তবুও সমস্ত দ্বিধা ও সংকোচকে অতিক্রম করে সে ধীর কণ্ঠে বলল, স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আহিয়ান থেমে দাঁড়ালো, তবে চোখ দুটি ফোনের স্ক্রিন থেকে সরালো না। কিছুক্ষণ নীরব থেকে গভীর সুরে বলল, বলো। একটি মাত্র শব্দ, অথচ সেই শব্দের শীতলতা তিতলির অন্তরকে বিদ্ধন করে দিল। গলায় কান্না দলা পাকিয়ে উঠল। সে নিজেকে সংযত করে বলল, আপনি আমাকে এভাবে অবহেলা করছেন কেন স্যার? আমি না বুঝে ভুল করেছি, তার জন্য কি আপনি আমাকে এভাবে শাস্তি দিবেন? আহিয়ান এবার ধীরে ধীরে ফোনের স্ক্রিনে নিভিয়ে তিতলির দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো কোমলতাও ছিল না, ছিল কেবল কঠোর বাস্তবতার ছাপ। এটা তোমার প্রাপ্য তিতলি। তিতলির নিঃশব্দে তার মুখের দিকে তাকিয়ে রইল। আহিয়ান আবার বলল, তুমি আমার যাই হও না কেন, কলেজে আমি তোমার শিক্ষক। কিন্তু এই সাধারণ সত্যটা যেন কখনোই তোমার মনে থাকে না। একবারও কি ভেবে দেখেছো, যদি কলেজের সবাই জেনে যায় তুমি আমার হবু স্ত্রী, তাহলে তারা বিষয়টাকে কিভাবে দেখবে? মানুষ কথা বলবে, প্রশ্ন তুলবে। আমার দায়িত্ব আছে, আমার একটা অবস্থান আছে। কিছুক্ষণ থেমে সে দীর্ঘশ্বাস ফেলল। আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমার সঙ্গে মানিয়ে নিতে, এমনকি সেদিন তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে শান্তভাবে সব বুঝিয়েছি। কিন্তু
তুমি এখনো সেই একই রয়ে গেছো অবুঝ। সত্যি বলতে কি, শুধু আম্মুর কথার কারণে আমি তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আর আমি সম্পূর্ণ আলাদা দুই মানুষ। আমাদের এক হওয়ার সম্ভাবনা হয়তো নেই। কথাগুলো বলার সময় আহিয়ানের কণ্ঠে উচ্চস্বরে রাগ ছিল, যা তিতলির হৃদয়কে আরো বেশি আহত করল। এরপর আরো এক মুহূর্তেও দাঁড়ালো না আহিয়ান। পুনরায় ফোনের স্ক্রিনের দৃষ্টি রেখে ধীর পায়ে করিডোরের শেষ প্রান্তের দিকে এগিয়ে যেতে লাগলো। তিতলির বুকের ভিতরটা যে মুহূর্তেই শূন্য হয়ে গেল। আহিয়ানের প্রতিটি শব্দ ধারালো অস্ত্রের মতো তার হৃদয়ে আঘাত হানছিল। এতদিনের সমস্ত অভিমান, ভালোবাসা আর প্রত্যাশা এক নিমেষেই যেন ভেঙে চুরমার হয়ে গেল। অশ্রু সজল চোখে সে কিছুক্ষণ আহিয়ানের চলে যাওয়ার দিকে নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কাঁপতে থাকা ঠোঁট জোড়া শক্ত করে নিজের সমস্ত সাহস একত্রিত করে পিছন থেকে ডেকে উঠল, স্যার। আহিয়ান থেমে গেল, ফিরে তাকালো না। তিতলির কণ্ঠে কান্নার ভারী হয়ে উঠেছে। প্রতিটি শব্দ উচ্চারণ করতেও যেন তার বুক চিরে যাচ্ছিল। আপনি আপনি এটা চান তো আমি আপনার থেকে দূরে থাকি? এক মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। তিতলি আবার বলল, আপনি তো নিজেই বললেন শুধু আপনার আম্মুর জন্য আমাকে মেনে নিতে চেয়েছিলেন। তার মানে আমি কখনোই আপনার নিজের ইচ্ছের মানুষ ছিলাম না, তাই না? শেষ বাক্যটি বলতে গিয়ে তার গলা ভেঙে এলো। চোখের জল আর কোনো বাধা মানল না। সে কষ্ট ভরা এক তিক্ত হাসি হেসে ধীর স্বরে বলল, ঠিক আছে স্যার, আজ থেকে আমি আর আপনাকে বিরক্ত করব না। আপনার জীবন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আজই বাসায় গিয়ে আব্বুকে বলবো আমার কলেজ বদলি দিতে। এরপর আমার মুখ আর আপনাকে দেখতে হবে না। কথাগুলো শেষ করেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না তিতলি। চোখের জল হাতের পিঠ দিয়ে মুছে দ্রুত পদক্ষেপ করিডোর ছেড়ে চলে গেল। কিন্তু সে জানতো না তার প্রতিটি শব্দ আহিয়ানের বুকের ভিতরেও সমান তীব্রতায় প্রতিধ্বনিত হচ্ছে। করিডোর পেরিয়ে নিজের কেবিনে ঢুকতেই আহিয়ান দরজাটার ভিতর থেকে আস্তে করে বন্ধ করে দিল। নীরব কেবিনটি যেন মুহূর্তেই তার মনের অস্থিরতা প্রতিচ্ছবি হয়ে উঠল। হাতে ধরা মোবাইল ফোনটি টেবিলের উপর ছুঁড়ে রেখে ধপ করে চেয়ারে বসে পড়ল সে। পরক্ষণে দুই হাত দিয়ে নিজের চুল শক্ত করে চেপে ধরল। চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলতেই বুকের ভিতরে জমে থাকা যন্ত্রণাগুলো যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর অত্যন্ত ক্ষীণ ও ভাঙা কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি তোমার সঙ্গে এমন আচরণ করতে চাইনি তিতলি। বিশ্বাস করো, একটুও চাইনি। সে মাথা নিচু করে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। কিন্তু আমি নিরুপায়। নিজের অনুভূতির কাছে হার মানার সুযোগ আমার নেই। যদি কলেজে কেউ জেনে যায় তুমি আমার হবু স্ত্রী, তাহলে শুধু আমার নয়, তোমারও সম্মানের প্রশ্নের মুখে পড়বে। আমার শিক্ষকতার অবস্থান, কলেজের সুনাম, সব কিছু নিয়েই শুরু হবে অসংখ্য প্রশ্ন। আমি চাই না আমার কারণে তোমাকে কারো কটূক্তি শুনতে হোক। কথাগুলো বলতে বলতেই তার গলাও ভারী হয়ে এলো। সে যেন আরও কিছু বলতে চাচ্ছিল, কারণ
ঠিক তখনই কেবিনের নিস্তব্ধতা ভেঙে মোবাইল ফোনটি হঠাৎ করেই বেজে উঠল। টেবিলের উপর রাখা ফোনের স্ক্রিনে বারবার আলোকিত হয়ে উঠছে। রিংটোনের শব্দ নীরব, কেবিনটিকে আরো ভারী করে তুলছে। আহিয়ান ধীরে ধীরে চোখ তুলে ফোনটির দিকে তাকালো। স্ক্রিনে ভেসে উঠেছে একটি পরিচিত নাম। ফোনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আঙ্গুল বাড়িয়েও কল রিসিভ করলো না, যেন ওপাশের মানুষটার সঙ্গে কথা বলার মতো মানসিক শক্তিটুকু এই মুহূর্তে তার অবশিষ্ট নেই। রিংটোনটি একটানা বেজেই চলছে, আর আহিয়ানের চোখের গভীরে স্পষ্ট হয়ে উঠছে এক অদ্ভুত দ্বন্দ্ব। সন্ধ্যার আবছা আলো ধীরে ধীরে জানালার কাছ বেয়ে রুমের ভিতরে ঢুকে পড়ছে, অথচ সেই আলোই যেন তিতলির মন থেকে জমে থাকা অন্ধকারটুকু দূর করতে পারছিল না। কলেজ থেকে ফিরে আসার পর থেকেই সে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। চোখ দুটো কান্নার ফুলে লাল হয়ে আছে, মুখে অভিমান আর অপমানের ছাপ স্পষ্ট। হঠাৎ করেই সে আর নিজেকে সামলে রাখতে পারল না। বেড থেকে উঠে দ্রুত পায়ে বাইরে এসে ড্রয়িং রুমে বসে থাকা তিহানের সামনে দাঁড়ালো। গলায় জমে থাকা সমস্ত ক্ষোভ এক নিঃশ্বাসে উগরে দিয়ে বলল, ভাইয়া, আমি বলে দিচ্ছি, আমি আর এই কলেজে পড়ব না। তুমি আমাকে অন্য একটা কলেজে ভর্তি করিয়ে দাও। তিহান হাতে থাকা ফাইলটি টেবিলের উপর রেখে বিস্মিত দৃষ্টিতে বোনের দিকে তাকালো। কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়েই বুঝে গেল বিষয়টা যতটা সহজ শোনাচ্ছে বাস্তবে ততটা নয়। সে শান্ত স্বরে বলল, আরে আগে আমাকে বল তো, কি হয়েছে? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? তিতলি মুখ ফিরিয়ে নিল, কিন্তু তিহান থামল না। তুই তো এই কলেজে পড়ার জন্য কত জেদ করেছিলি, এখন হঠাৎ কলেজ বদলাতে চাইছিস কেন? তাছাড়া এখানে তো আহিয়ানও আছে, ও থাকলে অন্তত তোর খেয়াল রাখতে পারবে। আহিয়ানের নাম উচ্চারিত হতেই যেন তিতলির সমস্ত সংযম ভেঙে গেল। সে প্রায় চিৎকার করে বলে উঠল, একদম ওই খিটখিটে লোকটার নাম আমার সামনে নেবে না। আমি ওই লোককে একদমই সহ্য করতে পারি না, একদমই না। ঘর জুড়ে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তিহান বোনের রাগী মুখটার দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল আহিয়ানের আর তিতলির মধ্যে নিশ্চয় এমন কিছু ঘটেছে যার অভিঘাত এখনো তিতলির মনে তাজা হয়ে আছে। তবে এই মুহূর্তে প্রশ্নের পর প্রশ্ন করে পরিস্থিতি আরও জটিল করার কোনো অর্থই হয় না। সে ধীরে ধীরে উঠে এসে তিতলির মাথায় আলতো করে হাত রাখল। অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আগে তুই শান্ত হ। একটু থেমে মৃদু হেসে আবার বলল, একটা কথা সবসময় মনে রাখিস, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত আর অতিরিক্ত খুশির মুহূর্তে দেওয়া প্রতিশ্রুতি দুটোই সবসময় ভুল প্রমাণিত হয়। তিতলি চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ মুখে এখানে অভিমানের ছাপ স্পষ্ট। তিহান আবারও বলল, আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, নিজেকে একটু সময় দে। যদি এরপরও তোর মনে হয় সত্যি ওই কলেজে পড়বি না, তাহলে আমি নিজেই সব ব্যবস্থা করব। কিন্তু এখানে রাগের বেশে কোনো সিদ্ধান্ত নিবি না। কথাগুলো বলে তিহান আরও কিছু না বলেই সোফায় বসে পড়ল। তিতলি নিজের রুমে চলে গেল। আবার
তারপর দরজাটা বন্ধ করে তিতলি মুখ বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে ভেকসি কাটালো। তারপর বিড়বিড় করে বলল, হুম, ওই কিটকিটে রাগী লোকটা যেখানে থাকবে আমি সেখানে কোনোদিনও থাকবো না। কথাটি বলেও বুকের গভীরে যেন অদ্ভুত এক শূন্যতা খুসখুস করে উঠল। কিন্তু নিজের অভিমানকে সে কোনোভাবেই প্রকাশ হতে দিল না। রাগে ক্ষোভে বেডে গিয়ে ধপ করে শুয়ে পড়ল। পাশের টেবিল থেকে মোবাইল ফোনটা হাতে নিয়েই উদ্দেশ্যহীনভাবে স্ক্রিনে আঙুল চালাতে লাগলো। একের পর এক ছবি, ভিডিও, ট্যাটার্স সবই চোখের সামনে ভেসে উঠছিল, অথচ কোনোটাই তার মন ছুঁতে পারছিল না। যতবারই নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, ততবারই আহিয়ানের সেই কঠোর মুখ আর নির্দয় কথাগুলো কানে প্রতিধ্বনি হচ্ছিল। আমাদের এক হওয়ার সম্ভাবনা নেই। বাক্যটি যেন হৃদয়ের গভীরে গেঁথে থাকা কোনো কাঁটার মতো বারবার তাকে বিদ্ধ করছিল। হঠাৎ করেই তিতলি আদো শোয়া অবস্থা থেকে সোজা হয়ে বসল। তার চোখে দুষ্টুমির এক ঝলক খেলে গেল। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় এক হাসি। মুহূর্তের মধ্যেই তার মাথায় এক অদ্ভুত পরিকল্পনা এসে ভর করল। সে বিড়বিড় করে বলল, 1 মিনিট, উনি তো আমার ফ্রেন্ড লিস্টে আছেন। কথাটা মনে পড়তেই তার অভিমান যেন নতুন এক রূপ নিল। রাগ, কষ্ট আর শিশুসুলভ প্রতিশোধ স্পৃহা একসঙ্গে মিলে তার চিন্তাগুলো আরও অস্থির করে তুলল। তিতলি দ্রুত গ্যালারিতে ঢুকে বেশ কিছু ছবি উল্টে পাল্টে দেখতে লাগলো। শেষ পর্যন্ত নীল রঙের শাড়ি পরা একটি ছবির সামনে এসে তার আঙ্গুল থেমে গেল। কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে থেকে সেটাই নিজের ফেসবুক আপলোড করলো। এরপর ক্যাপশন লেখার ঘরে কিছুক্ষণ আঙ্গুল স্থির রেখে ধীরে ধীরে লিখল, আর কতদিন সিঙ্গেল থাকবো, এখন তো মিঙ্গেল হওয়া দরকার। লেখাটা শেষ করেই সে পোস্ট বাটনে চাপ দিল। পোস্টটি আপলোড হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করলো। লাইক, রিয়াকশন, মন্তব্য সব কিছুই দ্রুত বাড়তে লাগলো। তিতলি তখন হঠাৎ করেই ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকায় ঢুকে পড়ল। এতদিন ধরে অপেক্ষায় থাকা অসংখ্য রিকোয়েস্ট একে একে তার সামনে ভেসে উঠল। এক মুহূর্তেও না ভেবে সেই সবগুলোই অ্যাকসেপ্ট করতে শুরু করলো। সব রিকোয়েস্ট গ্রহণ করা শেষ হলেও সে ফোনটা বুকের উপর রেখে ছাদের দিকে তাকিয়ে রইল। মুখে জোর করে এক চিলতি হাসি ফুটিয়ে মনে মনে বলল, হো, এবার ঠিক আছে। আমি কেন এই খিটখিটে রাগী লোকটার জন্য কষ্ট পাব? পৃথিবীতে কি শুধু একজন মানুষই আছে? উনি যদি আমাকে এত সহজেই দূরে ঠেলে দিতে পারেন, তাহলে আমিও কি ওনাকে দেখিয়ে দিব ওনাকে ছাড়াও আমি দিব্যি ভালো থাকতে পারি। চলবে পরবর্তী গল্পটা পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।